করোনায় থমকে যাওয়া পৃথিবী ধীরে ধীরে গতি পেতে শুরু করেছে। পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বিশ্বজুড়ে শুরু হয়েছে জল, স্থল কিংবা আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ, তবে সেটা শর্ত সাপেক্ষে। শুরু থেকেই বাংলাদেশ মাস্ক, করোনা টেস্ট, ভ্যাকসিন, আইসোলেশন আর কোয়ারেন্টিনের মতো বিষয়গুলোকে বাধ্যতামূলক করে। বিশ্ব অর্থনীতি আর যোগাযোগ সচল রাখা যখন প্রধান চ্যালেঞ্জ, তখন জনস্বাস্থ্যবিদরা মাস্ক, ভ্যাকসিনের পাশাপাশি কোয়ারেন্টিন আর আইসোলেশনকে দিচ্ছেন বিশেষ গুরুত্ব। প্রশ্ন হলো, 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে কি কার্যকর কোয়ারেন্টিন নিশ্চিত করা গেছে? 17 মে 2021, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা প্রতিবেশী দেশ ভারত থেকে প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধাদের অনেকেই যেমন দেশে ফিরছেন, তেমনি আসছেন বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরাও। আন্তর্জাতিক আগমন টার্মিনাল 1-এ অবস্থান নিয়েছে টিম 360 ডিগ্রি। আমরা কথা বলি কয়েকজন প্রবাসীর সাথে। আমাকে কোম্পানি প্রথম কি করতে জানেন, যখন নতুন গেছি 3 মাসে শুধু খানার পয়সা দিছে, বেতন দেয় না। 1 বছর করোনার জন্য আপনার কিছুই করতে পারিনি, আমরা একদমই বসা পারি না, একটু কাজ করতে পারিনি, খাইতে ঠিক মতো তাদের দিব কেমনি। প্রায় সকলের কথাই মিলছে করোনাকালে প্রবাস জীবনের এক কঠিন সংগ্রামের গল্প। আকামা করে দেয় না, তখন আকামা করে দেয় না, কোন দেয় না, আমাকে ইজ্জত মার আমি পারি। 1 মাস আকামা। বিমানবন্দরেই আমাদের কথা হয় বাংলাদেশে কর্মরত এই শ্রীলঙ্কান নাগরিকের সাথে। তিনি বলছেন, কর্মস্থলে যাবার আগে তাকে কি কি নির্দেশ মানতে হবে তা তাকে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো নির্দেশনা দেয়াই আছে। 72 ঘন্টার মধ্যে পিসিআর টেস্টে নেগেটিভ বলেই আমাকে আসতে দেয়া হলো। এখানে আমার তাপমাত্রা এবং অন্যান্য পরীক্ষা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আমি এখন চট্টগ্রামে না গিয়ে ঢাকাতেই হোম কোয়ারেন্টাইন করব। এই বিদেশি নাগরিক কিংবা দেশে ফেরা প্রবাসীরা আদৌ যথাযথ নিয়মে কোয়ারেন্টিন করবেন কিনা কিংবা কারা তাদের নজরদারি করবে, সেটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার বিমানবন্দর ছেড়ে একটু নজর দেয়া যাক স্থলবন্দরগুলোর দিকে। করোনার নতুন হটস্পট হিসেবে আলোচনায় এখন বিশাল সীমান্ত জুড়ে থাকা প্রতিবেশী দেশ ভারত এবং ভারতীয় ভ্যারিয়েন্ট। 25 এপ্রিল 2021 ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সাথে 2 সপ্তাহের জন্য সকল ধরনের সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। কিন্তু 25 তারিখের আগেই যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসা 10 জনের করোনা শনাক্ত হয়। পজিটিভ হয়েই দেশে ফেরা সেই 10 জনকে রাখা হয় যশোর জেনারেল হাসপাতালে। 26 এপ্রিল 2021 একদিন পরেই খবর আসে ভারত থেকে আসা সেই 10 জন হাসপাতাল থেকে পালিয়েছেন। 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাবার পর তাদের যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই 3 জেলা থেকে খুঁজে আনে প্রশাসন। এবারও তাদের 14 দিন হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রাখতে যথেষ্ট বেগ পেতে হয়। আমরা জেনেছি 10 জন রোগীর মধ্যে 7 জন ছিল ভারত ফেরত আর 3 জন ছিল আমাদের যশোরের অভ্যন্তরীণ রোগী। সকলকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আজকে তাদেরকে যশোর হসপিটালে প্রেরণার ব্যবস্থা করছি। এমন ঘটনা শুধু যশোরেই নয়, গত মার্চ মাসে সিলেটের একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় 9 জন পালিয়ে যাবার খবরও আমরা পেয়েছিলাম।
পেয়েছিলাম কোয়ারেন্টিনে থেকে রীতিমতো বিয়ে করার খবরও। বলা যায় গত বছর বাংলাদেশে করোনা সংক্রমণের একেবারে শুরু থেকেই ঝুঁকিপূর্ণ মানুষদেরকে কোয়ারেন্টাইন আর আইসোলেশন করাতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। প্রশ্ন হলো, 1 বছরেরও বেশি সময় পেরিয়ে যাবার পর অবস্থার কি কোনো ধরনের পরিবর্তন ঘটেছে? আজকের অনুসন্ধানে আমরা সেটাই জানতে চাই। যখন বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ, বিশেষ করে ভারতের করোনা পরিস্থিতি আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে, জানাবো। তবে তার আগে কোয়ারেন্টাইন আর আইসোলেশন সম্পর্কে একটু ধারণা নিতে চাই। 1400 শতকের ইউরোপে তখন ব্ল্যাক ডেথ মহামারী আকার নিয়েছে। সংক্রমণ ঠেকাতে ভেনিস কর্তৃপক্ষ জারি করেছে এক অভিনব নিয়ম। বন্দরে জাহাজ ভিড়িয়ে যাত্রীদের নামানোর আগে সেটা সমুদ্রে নোঙর করে রাখতে হবে 40 দিন। এই অপেক্ষার সময়টিকে তারা বলতো কোয়ারেন্টিনো। সেখান থেকে এসেছে কোয়ারেন্টিন। সহজ কথায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যক্তির চলাফেরা সীমাবদ্ধ করে ফেলাই এর উদ্দেশ্য। যেমন করোনার ক্ষেত্রে 14 দিন পর্যন্ত আমরা সেই লোক বা সেই লোকগুলোকে পর্যবেক্ষণে রাখি একটা আবদ্ধ জায়গায়, সেটাকে আমরা বলি কোয়ারেন্টাইন। যাতে করে ডাক্তার বেনজির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক এই পরিচালক, আমাদের আরও বলছেন, বিশ্বজুড়ে আলোচিত দুটি শব্দ কোয়ারেন্টিন আর আইসোলেশন একই রকম মনে হলেও এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। কোনো ব্যক্তি যদি আক্রান্ত হন, তার যদি লক্ষণ দেখা দেয়, তাহলে যতদিন পর্যন্ত তিনি এই রোগটা অন্যের কাছে ছড়াতে পারেন ততদিন পর্যন্ত তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা, এটাকে আমরা বলি আইসোলেশন। এই মুহূর্তে দেশে ফেরা লোকজনদের জন্য যে কোয়ারেন্টিনের সময় বেঁধে দেওয়া হচ্ছে সেটাও একবার এক এক রকম। গত 22 এপ্রিল রাতে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয়ের জরুরি সভার কার্যবিবরণীতে দেখা যায়, প্রবাস ফেরত বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়া এবং কোয়ারেন্টিন ফ্যাসিলিটি কমে যাওয়ায় 14 দিনের বদলে 5 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত হয়। আবার ভ্যাকসিন এবং নেগেটিভ সার্টিফিকেটের সাপেক্ষে 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের কথাও বলা আছে। তবে 3, 5 কিংবা 7 দিনকে কোনো ধরনের কোয়ারেন্টিন বলে মানতে নারাজ ডাক্তার বেনজির আহমেদ। সাধারণত আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে বা প্রশাসনিক কর্মকর্তারা থাকেন, যাদের এটা সম্বন্ধে আসলে তেমন ধারণা নেই বা দক্ষতা নেই, এক্সপার্টাইজ নেই। না থাকার ফলে হচ্ছে কি, কোনো জায়গায় সেটা ব্যত্যয় ঘটছে। যেমন ধরেন হোটেলে আছে, তিনি মাঝখানে হয়তো হোটেল থেকে বের হচ্ছেন একটু, অথবা তার আত্মীয় স্বজন হোটেলে ঢুকছেন, কাছে আসছেন, তাহলে আমাদের ঠিকমতো কোয়ারেন্টাইনটা হলো না। ঠিক একইভাবে আমরা অনেক সময় দেখছি 3 দিনের কোয়ারেন্টাইন করছে। এটা প্রশাসনিক সিদ্ধান্ত, এটা কোনো জনস্বাস্থ্যবিদের সিদ্ধান্ত নয়। জনস্বাস্থ্যবিদরা 14 দিনই বলবেন কোয়ারেন্টাইন। এই জনস্বাস্থ্যবিদের কথার সূত্র ধরে আমরা দেখতে চাই রাজধানীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থাপনা আসলে কেমন। তালিকাভুক্ত হোটেলগুলোকে অনুমতি দিয়ে শুধু কি দায় সারা হয়েছে, নাকি সেগুলোকে নজরদারিও করা হয়? টিম 360 ডিগ্রি এবার রাজধানীতে কোয়ারেন্টিনের তালিকাভুক্ত 5টি হোটেলের দিকে নজর রাখে। 16 এপ্রিল 2021 রাজধানীর মতিঝিল এলাকা। হোটেলের নাম দ্য রহমানিয়া ইন্টারন্যাশনাল। এটি কোয়ারেন্টিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত হোটেল। এখানে প্রবেশ পথে কোনো পুলিশ দেখা গেল না। এই হোটেলে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের রুমে নাকি খুব সহজেই যাওয়া যায়, দেখাও করা যায়। বিষয়টা পরীক্ষা করে দেখতে আমরা কোয়ারেন্টিনে থাকা কয়েকজনের সাথে কথা বলতে চাই। অদ্ভুত হলেও সত্য, কর্তৃপক্ষ আমাদের অনুমতিও দিয়ে দেয়। যারা যে রুমগুলো আছে আমরা জাস্ট একটু ভিতরে একটু ছবি নিয়ে নেওয়া যেতে পারে। হ্যাঁ 10 এপ্রিল 2021
রাজধানীর উত্তরা 1 নম্বর সেক্টর। বিদেশ ফেরত আত্মীয়ের কোয়ারেন্টিনের জন্য রুম ভাড়া নিতে আমরা হাজির হই হোটেল এফোর্ডিনে। হোটেলের প্রবেশপথেই দেখা মিলল কয়েকজন পুলিশ সদস্যের। আমরা কথা বলতে চাই ম্যানেজারের সাথে, তবে এরই ফাঁকে হোটেলের লবির আশপাশটা একটু দেখে নেওয়া যাক। হোটেল লবিতে বসে আছেন কয়েকজন। কথা হয় ম্যানেজারের সাথে। জানালেন এক রুমে নাকি 3 জনেরও কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। শেয়ারে 4000 হচ্ছে, 2500 এক রুমে কয়জন? সেক্ষেত্রে ডিফারেন্ট কান্ট্রি থেকে আসলে এক রুমে যদি মানে শেয়ার করে তাহলে সেক্ষেত্রে তো যেটার জন্য মূলত থাকা। বাহ, এ ধরনের যৌথ কোয়ারেন্টিনও তাহলে হয়। অথচ কোয়ারেন্টিনের গাইডলাইনে বলা আছে কোয়ারেন্টিনে থাকা লোকজন রুম থেকে বের হতে পারবেন না, যেতে পারবেন না হোটেল লবিতে, তাদের সাথে দেখা করতে পারবেন না বাইরের কেউ। এই যখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের অবস্থা, তখন ব্যক্তির ইচ্ছা নির্ভর হোম কোয়ারেন্টিন কেমন হতে পারে? আমরা আবারও জনস্বাস্থ্যবিদ ডাক্তার বেনজির আহমেদের সামনে। বাংলাদেশে যেমন ধরুন ইউকে ভেরিয়েন্টটা ঢুকলো কেন? ঢুকলো এই কারণে ইউকে থেকে যারা আসলেন তাদের কোয়ারেন্টাইনটা ঠিকমতো করা হলো না। কখনো 3 দিন, কখনো 7 দিন, কখনো হয়তো বা তারা বাইরে গেছেন, এরকম আমরা দেখছি। কখনো কোয়ারেন্টাইনই হয়নি। তো তার ফলে আমাদের দেশে হলে কোয়ারেন্টাইনটা খুব ভালো হচ্ছে না। একেবারে সেই প্রথম থেকে আমরা দেখছি প্রত্যেকবারই কোয়ারেন্টাইনে কিছু না কিছু সমস্যা হচ্ছে। সহজ করে বললে গত 1 বছরেও এর ব্যবস্থাপনা ঠিক করা যায়নি, আনা যায়নি নজরদারিতে। এই যে লোকজন কোয়ারেন্টাইনের গাইডলাইন মানছেন না, কিংবা কিছু কিছু তালিকাভুক্ত হোটেলে কোয়ারেন্টিনের নির্দিষ্ট সময়সীমা শেষ না করেই লোকজন চলে যাচ্ছেন, কিংবা কর্তা ব্যক্তিরা অবৈজ্ঞানিক কোয়ারেন্টাইনের সময়সীমা নির্ধারণ করছেন, যার কারণে এখানকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলতে বাধ্য হচ্ছেন এখানে চলে নাম কাওয়াস্তে কোয়ারেন্টাইন। ফিরছি একটা বিরতির পর। শুরু থেকেই আমাদের কাছে অভিযোগ আসছিল বিভিন্ন জায়গায় জায়গায় ঠিকঠাক মতো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হচ্ছে না, নতুবা করানো যাচ্ছে না। কোথাও রয়েছে ব্যক্তি বিশেষের সমস্যা, কোথাও সিস্টেমের সমস্যা, কোথাও আবার হোটেল কর্তৃপক্ষের সাথে চলে সমঝোতা। জানা দরকার এগুলো কি শুধুই অভিযোগ, নাকি এরও ভিত্তি আছে? যেতে হবে মতিঝিলে। 16 মে 2021 আমরা আবারও হোটেল দ্য রহমানিয়া ইন্টারন্যাশনালে। এই হোটেলে গত 14 মে থেকে কোয়ারেন্টিন শুরু করা মঈনুদ্দিন নামের এক প্রবাসীর খোঁজ নিতে চাই। কাতার থেকে আসছে, আপনাদের চেক ইন হচ্ছে 14/5/21। উনি আপনাদের এখানেই আছেন? জি। ওনার সাথে কি একটু কথা বলা যাবে? চেক করি ওনার ডিটেলসটা একটু কাইন্ডলি। জি প্লিজ। ফিরে এসে ম্যানেজার জানালেন কোয়ারেন্টিনে থাকা সেই প্রবাসী নাকি বাইরে গেছেন। রুমে নেই, তার রিলেটিভ হসপিটালে আছে। বাইরে গেছে? জি। কোয়ারেন্টাইনে থাকা অবস্থা কি বাইরে যাওয়ার নিয়ম আছে? অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে কি বাইরে যাওয়ার নিয়ম নেই। আমরা তো আইন প্রয়োগকারী সংস্থা না, তাদেরকে আমরা গভর্নমেন্টের যে রুলস আমরা গেস্টদেরকে ওই ব্যাপারগুলি এনশিওর করতে চাই, কিন্তু অনেকজন আছে মানে না। কিন্তু আমরা জানি সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য নয়, বরং কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে একেবারেই নিজ এলাকা নোয়াখালী চলে গেছেন। আমাদের কাছে থাকা সেই ব্যক্তির পাসপোর্ট, টিকিট এবং হোটেল বিল পরিশোধের কাগজ বলছে মঈনুদ্দিনের হোটেল ত্যাগ করার কথা 17 মে। অথচ একদিন আগে অর্থাৎ 16 মে তারিখে আমরা তাকে হোটেলে পাইনি। এবার কি বলবেন হোটেলের ম্যানেজার? এবং কিছু কিছু ইস্যু আছে যেটা কারো মা মারা গেছে, হ্যাঁ, কারো
অনেক আনহ্যাপেন সিচুয়েশন হয়, তো তারা এসে বলে, তখন আমরা কন্ট্রোল রুমে কথা বলি, দেন তাদের পারমিশন নিয়ে 2-1 জনকে চেক আউট করানো হয়েছে। কি বুঝলেন? কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি নাকি অসুস্থ আত্মীয়কে দেখতে গেছেন সদ্য দেয়া এমন বক্তব্য থেকে 180 ডিগ্রি উল্টে গেছেন ম্যানেজার সাহেব। এবার কাতার থেকে ভার্চুয়ালি আমাদের সাথে কথা বলছেন দুজন প্রবাসী শ্রমিক, নাহিদুল ইসলাম নজরুল আর রবিউল ইসলাম। করোনা মহামারী তাদের জীবন ওলটপালট করে দিয়েছে, তাই দেশে ফিরতে চেয়েছিলেন। বলছিলেন নাহিদুল ইসলাম নজরুল। ওরা আমাকে বললো যে তোমার হোটেল বুকিং আছে, আমি বললাম না আমার তো হোটেল বুকিং নেই, আমরা বাংলাদেশে গেলেই করবো। তা আমাকে বললো যে বাংলাদেশে যাওয়ার আগে তোমাকে এখান থেকে তো প্লেনে উঠতে দেবে না, তুমি আগে হোটেল বুকিং করো, তারপরে হোটেলের রিসিপ্ট দেবে, ওইটা আমাকে দেখাও। উপায় না পেয়ে তারা কয়েকজন মিলে উত্তরার 1 নম্বর সেক্টরে এফোর্ডিন নামের একটি হোটেলে যোগাযোগ করেন। একটা বিকাশ নাম্বার দেয়, বিকাশ নাম্বার দেওয়ার পরে আমরা ওই বিকাশের টাকাটা লেনদেন করি 6:30টার সময়। যে আমাদের একটা টার্গেট ছিল, তারা আমাদেরকে হয়তো 10 মিনিট বা 20 মিনিটের ভিতরে আমাদের পেপারটা দিয়ে দিলে আমরা চলে আসতে পারবো। টাকা দেওয়ার পরে ওনাদের একটা মনে করেন না যে পাওয়ার এসে গেছে, যে আমাদের সাথে কথা বলতে তাদের এখন মনে হচ্ছে যে কি একটু দুর্ব্যবহারের দিকে যাচ্ছে। ঠিক আছে, নাহিদুলের মতো রবিউল ইসলামেরও অভিজ্ঞতা অভিন্ন। বলছি যে আপনারা টাকা লইছেন, একটা সবুত দেন আমাদের, আপনারা 20,000 টাকা লইছেন, একটা স্ট্যাম্পের মধ্যে একটা ছাপ্পার দেয়, এই ছাপ্পাটা চাইছে ওনাদের কাছে। হাতে ধরছে, পায়ে ধরছে, ওনারা মনে করেন যে তবু আমাদের ভয়েসের রেগুলার করে নাই। শেষ পর্যন্ত অনেক কথাবার্তার পর হোটেল কর্তৃপক্ষ যখন একটি রিসিট পাঠালেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই সময় দিতে 8:30টার কাছাকাছি হয়ে গেছে। ওই সময় একটা 29 কিংবা 30-এর ভিতরে আমাদেরকে রিসিপ্টটা দেয়। আমরা পেপারটা দেখানোর পরে বললো যে কি, ফার্স্ট টাইম বললো যে কি তোমাদের বোর্ডিং পাস বন্ধ হয়ে গেছে, তোমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আবার একটু বুঝিয়ে বললাম যে কি দেখেন আমাদের তো অনেক টাকা লস হবে না যেতে পারলে। তো বললো যে কি আমাদের এখানে কিছু করার নাই। তারপরে যে ওই একটা নেপালি ছিল, নেপালি বললো যে কি তোমার পেপারটা দেখে বলে যে কি তোমার এখানে একটা মিস্টেক না 2টা মিস্টেক আছে। যেটা হচ্ছে যে কি তুমি যাবে 30 তারিখ, তোমার বুকিং দিছে যে কি 1 তারিখ থেকে। ঠিক আছে, কার ভুলে দুজন রেমিটেন্স যোদ্ধা এখন পর্যন্ত দেশে ফিরতে পারলেন না, আমাদের জানতে হবে। রাজধানীর উত্তরা 1 নম্বর সেক্টর। টিম 360 ডিগ্রি আবারও সেই এফোর্ডিন হোটেলে। নাহিদুল ইসলাম নজরুল আর রবিউল ইসলামের অভিযোগ সম্পর্কে আমরা কথা বলি হোটেল কর্তৃপক্ষের সাথে। একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমরা সবাই জানি যারা আমাদের গালফ কান্ট্রিতে যারা আছেন, তাদের প্রথমত হচ্ছে তারা অনেক জিনিস এডুকেশনাল যে আমাদের যে বিষয়গুলি, তারা অনেক থেকে পিছিয়ে আছেন। তিনি রেমিটেন্স যোদ্ধাদের শিক্ষাগত যোগ্যতাকে দুষছেন, কিন্তু আমাদের হাতে থাকা কাতার এয়ারওয়েজের টিকিটে দেখা যায় নাহিদের 30 এপ্রিল কাতার থেকে রওনা করে একই দিনে ঢাকায় পৌঁছানোর কথা। অথচ হোটেল কর্তৃপক্ষ তাকে 30 এপ্রিল যে রিজার্ভেশন ডকুমেন্ট পাঠায়, সেখানে দেখা যায় নাহিদের হোটেল বুকিং দেয়া আছে 1 মে, অর্থাৎ একদিন পর। ফলে আটকে যায় নাহিদুল আর রবিউলের দেশে ফেরা। তাহলে ভুলটা কার? কি বলবেন হোটেল কর্তৃপক্ষ? এটা ডকুমেন্টটা তো প্রিপেয়ার করতে আমাদের একটু সময় লাগে। এমন না যে আসলে যে আপনি যে দেওয়ার সাথে 2-5 মিনিটস আমরা ডকুমেন্ট সেন্ড করতে পারি। ওরা হচ্ছে পেমেন্ট নিশ্চিত ছিল না, অথচ ওরা কথা বলছে আগ থেকে। তো আমরা পেমেন্টটা কনফার্ম হয়েই তো আমরা ডকুমেন্টটা পাঠিয়েছি। এই জায়গাটা থেকে যদি ওদের ফ্লাইট কমিউনিকেশনে যদি কোনো সেটার জন্য তো আসলে কি ওদেরও তো একটা রেসপন্সিবিলিটি ক্যারি করে। সময় মতো পেমেন্ট আর দায়িত্বশীলতার নানান অজুহাতের কথা তিনি তুলে ধরছেন, কিন্তু তিনি একবারও কি ভেবে দেখেছেন একজন রেমিটেন্স যোদ্ধার যদি দেশে ফেরার বিমানের টিকিট বাতিল হয়ে যায়, তাহলে তিনি কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হন? হয়তো তিনি এই বিমানের টিকিটের টাকা অনেক কষ্টে জোগাড় করেছিলেন। শুধু কি এই বিমানের টিকিট, বাংলাদেশে ফিরে এসে বেসরকারি ব্যবস্থাপনায় হোটেল কোয়ারেন্টাইনের খরচ, সেটাও তো একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ওইখানে প্রায় আপনার যে 15-16 হাজার টাকা করে নিতেছে একটা। আবার এখানে আসি এখন কিন্তু টেস্ট টুস্ট, তারপর কত একটা ইয়ে না অনেক মানুষের
অনেকে তো সমস্যা না, একটা প্রবাসী কত টাকা ইনকাম করে, কত টাকা ইয়ে করে আপনার। দেখা গেছে আমি ভালো কামাই, আর একজনে তো কম কামাইতে পারে, তো হ্যাঁ তারা কীভাবে সম্ভব 50,000 টাকা দিয়ে হোটেলে থাকা? এই 50,000 টাকা যদি দেশে যায়, তার মা বাবার পিছনে এবং বাড়ির সাইডে যদি 2-4 জন থাকে, তাদের যদি দিয়ে একটু সাহায্য করে, এইটা ভালো হয় না সরকার এই জায়গায় হোটেলে রাখছে এইটা ভালো? কোয়ারেন্টিনে থাকা এই প্রবাসী যে কথা বলছেন তা একেবারেই ফেলে দেওয়া যায় না। যেখানে মহামারীর মধ্যেও গত বছরের তুলনায় এবছর শতকরা 20% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা, সেখানে তাদের জন্যে কি বা করা গেছে? বরং করোনার শুরু থেকেই প্রবাসী কর্মীদের কোয়ারেন্টিনে অব্যবস্থাপনা আর অদক্ষতা নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি বলে মনে করেন এই জনস্বাস্থ্যবিদ। বলছেন এখনো অনেক কিছুই করার আছে। এই যে বিলিয়ন বিলিয়ন ডলার তারা নিয়ে আসেন, বিনিময়ে তার তো এগুলো জায়গায় একটু সাশ্রয় পেতেই পারেন। যেমন ধরুন হতে পারত যে আমাদের বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছেন, ওনারা এখানে একটা ভর্তুকির ব্যবস্থা করতে পারতেন। রেমিটেন্স যোদ্ধাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচের বিষয়ে আদৌ কোনো কিছু ভাবা হচ্ছে কিনা জানতে এবার আমরা হাজির হই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। পুরো মাইগ্রেশন সেক্টরের যা সমস্যা আছে আমরা কিন্তু ওই সর্টিং আউটের এই মুহূর্তে আছে। আর এটাও কিন্তু ইস্যু এসছে, রিটার্নি যারা আছে ওদের কি হবে। তো এটা তো আমি জানি না, আমাদের তো কথা ছিল অ্যাজ ফার অ্যাজ আই নো যে আর্ম ফোর্সেস ডিভিশন যেটা তোমার কোয়ারেন্টাইনের যেটা সেট আপ আছে, এদের তো কিন্তু সব ওখানেই ফিট হয়ে যাওয়ার কথা, হোটেলে তো যাওয়ার কথা না। মাননীয় মন্ত্রী যদিও বলছেন প্রবাসী শ্রমিকদের কোয়ারেন্টাইন সরকারি ব্যবস্থাপনায় হয়ে যাবার কথা, কিন্তু প্রকৃত বাস্তবতা বোঝা যায় গত 22 এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের জরুরি বৈঠকের কার্যবিবরণী দেখলেই। সেখানে স্পষ্টতই বলা হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি প্রবাসী চলে আসায় ফ্যাসিলিটি কমে গেছে। ফলে কিন্তু শ্রমিকদের অনেককেই হোটেলের বাড়তি খরচ পোহাতেই হচ্ছে। ফিরছি সীমান্ত এলাকার কোয়ারেন্টাইনের হাল হকিকত নিয়ে। দেশের 64টি জেলার মধ্যে 30টি জেলায় ভারতের সীমান্তবর্তী। আমাদের স্থলসীমার প্রায় 92% ভারতের সাথে। স্বীকার করতেই হবে, বৈধ কিংবা অবৈধ যেভাবেই হোক না কেন, দুদেশের মানুষের সীমান্ত পাড়ি দেয়া প্রায় নিত্যদিনের ব্যাপার। ফলে আপনি চান কিংবা না চান, ভারতের ভ্যারিয়েন্ট এবং ভারতের করোনা পরিস্থিতি কিন্তু আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আমাদের গন্তব্য সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা আর ঝিনাইদহের দিকে। করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি সদস্যরা। জোরদার করা হয়েছে সীমান্ত এলাকাগুলোতে তাদের টহল। কিন্তু তারপরেও ভারত থেকে শত শত মানুষ নানান উপায়ে বাংলাদেশে ঢুকতে মরিয়া। কেউ কেউ ঢুকছেন অবৈধ পথে। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা চেকপোস্ট। গত কয়েকদিনে এই চেকপোস্ট দিয়ে বৈধ পথে দেশে ফিরেছেন কয়েকশো নারী পুরুষ, যাদের সবার কোয়ারেন্টিন নিশ্চিত করেছে প্রশাসন। কিন্তু তাদেরও রয়েছে ভিন্ন বিড়ম্বনার গল্প। ওখানে আমার রুগীর ইমার্জেন্সি কেমো দিতে হয়, বুঝছেন? ওইখানে ডাক্তারে বলছে একটা কেমো দিয়ে আপনি রুগী নিয়ে বাংলাদেশে যাইতে পারবেন না, আপনি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে। ওখানে আমি এইখানে কিভাবে কেমো দিব? আমাকে ছাড়তেছেন না। আমি বলতেছি যে আমি চিটাং চলে যাই, আমাকে ওইখানে রাখেন। দর্শনা সীমান্ত দিয়ে যারা বৈধ পথে দেশে আসছেন, তাদের কিভাবে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে সেটা জানতে আমাদের এবারের গন্তব্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এটা হাসপাতালটির করোনা আইসোলেশন ইউনিট। এই ইউনিটে যারা আছেন তাদের অভিযোগ অবাক করার মতো।
এখন আমাদেরকে আনি এখানে রাখিয়ে দিয়েছে হসপিটালে, খাওয়া দাওয়া কিছু নাই। সরকারি নির্দেশনা তো মানতে হবে, খাওয়া দাওয়া দিচ্ছে না আপনাদের? না, আমার ওয়াইফও নেগেটিভ, আমিও নেগেটিভ, তারপরে আমাকে এখানে এনে রেখে দিচ্ছে। এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কিছু নাই, কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। এই অবস্থায় আমরা কীভাবে থাকি? আমরা আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। সরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিটে খাবার মিলছে না, অভিযোগ গুরুতর, যদিও সেটা অস্বীকার করছেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের যে বেডে আছে, বেডের নির্ধারিত সংখ্যা অনুযায়ী খাদ্য দেওয়া হয়ে থাকে। আইসোলেশনে এখানে যেগুলো পেশেন্ট আছে, যে পেশেন্টগুলো আসলে ইন্ডিয়া থেকে আসছে, এই পেশেন্টের খাদ্য সরবরাহ আইসোলেশনে আমাদের ওই ডায়েটের সংখ্যার বাইরে থাকায় তাদের ডায়েট তাদের নিজেদেরই সংগ্রহ করতে হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় সরকারি ব্যবস্থাপনায় আইসোলেশন ইউনিটগুলোর অব্যবস্থাপনার অভিযোগ শুরু থেকেই দূর করা যায়নি। এ বিষয়ে দায়িত্বশীলদের বক্তব্য বরাবরই ছিল গতানুগতিক। একবার কি ভেবে দেখেছেন, ঝুঁকিপূর্ণ মানুষের সংস্পর্শে আসা কিংবা ঝুঁকিপূর্ণ দেশ ভ্রমণ করে আসা লোকজনদেরকে যদি ঠিকঠাক মতো কোয়ারেন্টাইন না করানো যায়, তাহলে কত বড় ঝুঁকি তৈরি হতে পারে? আর যারা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই চুপচাপ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছেন, সেই সংকটের কথা কেউ কি ভাবছে? 25 এপ্রিল 2021, রাত তখন 12টা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা। নিমতলা আর দর্শনা সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ভীষণ তৎপর। করোনাকালে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ তাদেরও চিন্তায় ফেলছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আটক করার দৃশ্য ধরা পড়ে আমাদের ক্যামেরায়। বিজিবির তথ্য বলছে, করোনার দ্বিতীয় ঢেউ অর্থাৎ গত 2-3 মাসে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের হাতে আটক হয়েছে প্রায় 9 শতাধিক নারী পুরুষ, যাদের নিয়ে তৈরি হয়েছে আরেক সংকট। কোয়ারেন্টাইনটা আমরা যেভাবে করছি, আসলে আমাদের তো আইনগত বাধ্যবাধকতার কারণে আটকের সাথে সাথে আমাদেরকে থানাতে হস্তান্তর করতে হচ্ছে। আবার থানারও আপনার কিছু আইনগত বাধ্যবাধকতা আছে যে 24 ঘন্টার ভিতরে থানা মানে কোর্টে হাজির করতে হয়। তো কোয়ারেন্টাইনের ব্যবস্থাটা মূলত কোর্ট থেকে জামিন দেওয়ার পরে করা হচ্ছে। তো এই বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করেছি যে আমরা যদি জেলা জজ মহোদয়ের অনুমতি নিয়ে এইটা আমরা একটা করতে পারি যে 14 দিন কোয়ারেন্টাইন করার পর দিন তাদেরকে কোর্টে নেওয়া হবে, সেক্ষেত্রে এই ব্যবস্থাটা করা সম্ভব। তার মানে আইনগত কারণেই আটককৃতদের কোয়ারেন্টিন করানো যাচ্ছে না। ফলে থানা, কোর্ট, কারাগার 3 জায়গাতেই থেকে যাচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর শঙ্কা। দর্শনা থেকে মুন্সিপুর সীমান্তের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। রাত তখন 2টা। আমাদের কাছে খবর আছে রাত 2:30টার দিকে এই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকবেন কয়েকজন যুবক। কিছুক্ষণ পর সীমান্ত পেরিয়ে কয়েকজন ঢুকে পড়ে বাংলাদেশে। তাদের সামনে হাজির হলে কেউ কোনোভাবেই কথা বলতে রাজি হননি। অবশেষে দালালদের আশ্বাসে কথা বলেন 2 জন। ওরকম করোনা লোড হয়ে যাওয়ার পরে আমরা দেশে ফিরেছি, এখন কাম কর্ম নেই বলে এখন দেশেই বসে আছি। ওই দেশে এখন কাজ নেই, কর্ম নেই, আমরা তো চুরি চটকা করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছি। রাত 3:30 পেরিয়ে গেছে। আমাদের এবারের অবস্থান মাটিলা সীমান্তে। সাথে আছেন স্থানীয় 2 জন দালাল। ভারতীয় সীমান্তে থাকা দালালদের সহযোগীরা তাদের মুঠোফোনে নিশ্চিত করলেন কিছুক্ষণের মধ্যেই একটা দলকে তারা এপারে পাঠাবেন। রাত 4টা হতে চলল। সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকলেন 6 জনের একটি দল। তাদের কয়েকজনের মুখোমুখি
টিম 360 ডিগ্রি। তো আমাদের জীবনের মায়া করে আমরা চলে আসলাম। ওই ভারতে এই করোনাটা খুব ছড়িয়ে গেছে আকারে, এই ভয়তে আমরা বাংলাদেশে চলে আসলাম। সেক্ষেত্রে আপনাদের ভিতরে জীবাণু থাকলে সেটা তো বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার একটা সংখ্যা থাকে। সংখ্যা থাকছে, কিন্তু আমরা বাড়িতে আর বের হব না, এখন কদিন এখন বাড়িতেই থাকি। ও 5,000 টাকা করে দিতে হয়েছে। কতজন আসলেন আপনারা এভাবে? আমরা ওই 10-12 জন চুরি করে চলে এসেছি। তাহলে ওপারে 5,000 টাকা নিয়েছে, আর এপারে কত টাকা নিয়েছে? এপারে 4,000 টাকা নিয়েছে। অবৈধ পথে ঢুকলেও এরা দাবি করছেন এলাকায় গিয়ে তারা সকলেই 14 দিন কোয়ারেন্টিন করবেন। দেখা যাক সেই কোয়ারেন্টিনের অবস্থা কেমন। 2 দিন পর ভারত থেকে আসা সেই ব্যক্তির খোঁজ নিতে গিয়ে আমরা দেখতে পাই হোম কোয়ারেন্টিনের বদলে তিনি গ্রামের চায়ের স্টলে। এরপর যা হলো তা দেখে নিন। সম্ভবত একেই বলে গ্রামগঞ্জে দৌড়ের উপর কোয়ারেন্টাইন। প্রতিবেশী দেশ ভারতের বাস্তবতায় অতি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রতিবেদন দিচ্ছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। তাই সময় মতো ব্যবস্থা নিন, তা না হলে করোনার এই দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ খুব দ্রুত কেন্দ্রীভূত হতে সময় নেবে না। আমরা মনে করি দেশে শনাক্ত আর মৃত্যুর সংখ্যা কম এমন সরকারি ভাষ্যে তৃপ্তির ঢেকুর না তুলে সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ব্যবস্থা দ্রুততার সাথে নেওয়া উচিত। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।